হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু চাকরি সমাধান। চাকরি সমাধানে তোমাদের স্বাগত। আজকের আমরা শিখব হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন। আগের পার্টে আমরা শিখেছি হচ্ছে পার্সেন্টেজের ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো দেখে নেবে। আমরা সব কটা কনসেপ্ট একদম বেসিক থেকে স্টার্ট করে অ্যাডভান্স পর্যন্ত কভার করছি। আজকে আমাদের রেশিও অ্যান্ড প্রপোর্শনের ফার্স্ট পার্ট কনসেপ্টের, এরপর একটা সেকেন্ড পার্ট আসবে যাতে আমরা অ্যাডভান্স লেভেলের কোশ্চেন করাবো। এখানে আমরা সিম্পল রেশিও অ্যান্ড প্রপোর্শন কী জিনিস সেটা আমরা শেখার চেষ্টা করছি। ঠিক আছে, এবার দেখো, রেশিও কথার অর্থ হচ্ছে বাংলায় অনুপাত এবং প্রপোর্শন কথার অর্থ হচ্ছে সমানুপাত। রেশিও আর প্রপোর্শন বলতে কি বোঝায়? যখন দুটো সিমিলার জিনিস থাকে তাদের রেশিও বার করা যায়, যে জিনিসগুলো সিমিলার না তাদের রেশিও বার করা যায় না। যদি তুমি বলো একটা বস্তুর ওজন 10 কিলো, অন্য বস্তুর ওজন একটা 20 কিলো, তাদের রেশিও বার করো, মানে এ এর ওজন 10 কিলো, বি এর ওজন 20 কিলো, তুমি তাদের রেশিও বার করতে পারবে। যদি বলে এর ওজন 10 কিলো, দৈর্ঘ্য 50 মিটার, তাহলে দৈর্ঘ্য আর ওজনের অনুপাত বার করা যাবে না। তার মানে কি, সবসময় ইউনিটটা একই হতে হবে বা একই টাইপের জিনিস নিতে হবে বা সিমিলার কোয়ান্টিটিসের জিনিস নিতে হবে, তখনই তাদের মধ্যে রেশিও বার করা যায়। এতটুকুনি বুঝতে পেরেছো? রেশিও পার করতে গেলে দুটো একই জাতীয় জিনিস দরকার হয়, মানে একই জাতীয় রাশি দরকার হয়। এবং সমানুপাত কাকে বলে? যখন দুটো রেশিও একই জিনিস হয়, মানে দুটো অনুপাত যখন, মানে একটা রেশিও ধরো 2:3 আছে, মানে 2:3 আছে, এবং আরেকটা রেশিও আছে 6:9, এই দুটো অনুপাত হচ্ছে সমানুপাত বলা যায়। যখন এই দুটো অনুপাত সমান হয় তখন তাদের কি বলে? সমানুপাত। সমানুপাতের চিহ্ন হচ্ছে চারটে এরকম বিন্দু দেওয়া থাকে, বুঝতে পারলে? এবং আমরা যখন কোশ্চেন করব সমানুপাতের অনেক নিয়ম হয় ছোট ছোট, সেগুলো আমরা দেখে নেব। বেসিক্যালি সমানুপাতে যদি দুখানা অনুপাত থাকে, ফার্স্ট অনুপাতটাকে যদি A:B ধরে নেওয়া হয় এবং দ্বিতীয় অনুপাতটাকে, মানে সেকেন্ড অনুপাতটাকে যদি, এটা ফার্স্ট অনুপাত, এবং সেকেন্ড অনুপাতটাকে যদি আমরা C:D ধরে নিই, তখন A:B আর C:D হচ্ছে সমান হয়। তার মানে কি, A/B আর C/D C/D সমান হয়, তাই না? অনুপাতকে আমরা ভগ্নাংশের ফর্মে কি করে লিখি? অনুপাতকে আমরা ভগ্নাংশের ফর্মে লিখি, ফার্স্টে যেটা থাকে সেটা উপরে চলে যায়, সেকেন্ডে যেটা থাকে সেটা নিচে চলে যায়। একইভাবে A/B আর C/D সমান। তাহলে তোমরা জানো এরকম ক্রস মাল্টিপ্লাই করলে আমরা কি পাই? B/C = A/D হবে। স্বাভাবিক, বি আর সি এর গুণফল এ আর ডি এর গুণফলের সমান হবে। এর কিছু জিনিস আছে যেটা আমরা কোশ্চেন করার সাথে সাথে দেখে নেব। ঠিক আছে, যেমন এগুলো থাকে জেনারেলি মধ্য সমানুপাতি, তৃতীয় সমানুপাতি, ঠিক আছে, চতুর্থ সমানুপাতি, দ্বিঘাত অনুপাত, দ্বিমূল অনুপাত। তোমরা এই পেজটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, সিম্পলভাবে ফর্মুলাগুলো লেখা আছে। আমরা যখন কোশ্চেন করবো কোশ্চেনের সাথে সাথে আমরা শিখে নেব। দেখো, ফার্স্ট টাইপের কোশ্চেন বলছে, কোশ্চেন নাম্বার 1, if A:B = 2:3 and B:C = 4:5, then find the ratio of A:B:C. দুটো রেশিও বলেছে, A:B আর B:C। A:B কত? 2:3, আর B:C কত? 4:5। তোমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছ বিটা এখানে আছে, দু জায়গাতেই বি আছে, তার মানে দু জায়গার বিটাকে সমান করতে হবে আমাদের, তবেই আমরা একই অনুপাত পাবো। খুব ভালো করে দেখো কি করতে হবে, এখানে 3 আছে, এখানে 4 আছে, 3 আর 4কে সমান করতে হয়, তাহলে এটাকে 4 দিয়ে গুণ করে দিতে হবে, এটাকে 3 দিয়ে গুণ করে দিতে হবে। অ্যাকচুয়ালি কি করতে হয়? অ্যাকচুয়ালি যদি ধরো দুটো অনুপাত আছে, তাদের লসাগু বার করে নিতে হয়। যদি ধরো এখানে 3 আর 4 আছে বলে 3 আর 4 যেহেতু লসাগু করা যায় না, আমরা ডাইরেক্ট গুণ করে দিলাম। যদি এমন ধরো একটা ধরো আছে A:B, ভালো করে দেখো, A:B আছে ধরো 3:8, আর B:C আছে ধরো 24:42 বা 43, তখন কিন্তু 8 আর 24-এর লসাগু করা সম্ভব। আমরা লসাগু করে নেব। যেমন 8 আর 24-এর লসাগু করলে 8 হবে, এখান দিয়ে ডিভাইড করলে 1 আর 3 হবে, এতে লসাগু করলে হবে 8 × 3 মানে 24। তখন আমরা লসাগু করে নেব। যেহেতু এখানে দুটো আলাদা আলাদা নাম্বার আছে, তাদের লসাগু সম্ভবই না, সেজন্য লসাগু করলাম না, সেজন্য ডাইরেক্ট গুণ করে দিলাম। ঠিক আছে, তো প্রথম অনুপাতটাকে 4 দিয়ে গুণ করলে কি হয়? প্রথম সংখ্যাটা 2 দিয়ে 4 গুণ হয়ে 8 হয়ে যাবে, ইস টু 4 দিয়ে 3 গুণ হয়ে 12 হয়ে যাবে। একইভাবে এখানে হয়ে যাবে 3 × 4 12 15। এবার দেখো, আমি দু জায়গায় বি এর ভ্যালুটা সমান হয়ে গেল, তো এখানে 12 হয়ে গেল, এখানেও 12 হয়ে গেল। এবার আমাকে বার করতে বলেছিল A:B:C, তাহলে এ এর ভ্যালু হয়ে গেল 8, B এর ভ্যালু হয়ে গেল 12,
সি এর ভ্যালু হয়ে গেল 15। তাহলে 8:12:15 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। বুঝতে কোনো আপত্তি নেই। দু জায়গাতে যেহেতু বি এর ভ্যালু আলাদা ছিল, সেই জন্য আমরা কি করলাম, দু জায়গাতে যেহেতু বি এর ভ্যালু আলাদা ছিল সেই জন্য বিটাকে ইকুয়াল করে নিলাম। ওকে, নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন বলছে ফোর্থ প্রপোর্শনাল বা চতুর্থ সমানুপাতি নির্ণয়। এখানে আমাদের জেনারেলি সমানুপাতি মানে এটা আমরা প্রপোর্শনের কনসেপ্ট দিয়ে করবো। তিনটে সংখ্যা বলে দেবে, তার চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে হবে। তিনটে সংখ্যা বলে দিলে ধরো এরমভাবে রয়েছে এ বি সি ডি, এ ইস টু বি ইকুয়ালস টু সি ইস টু ডি হয়, আমরা দেখে নিয়েছি। তার মানে কি এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি হয়। এখানে আমাদের ফোর্থ নাম্বারটা থাকে না, ঠিক আছে। তো প্রথম তিনটে নাম্বার এ বি সি থাকে, ডিটা থাকে না। ডিটা বার করতে গেলে আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি দেখো কি হবে, এডি ইকুয়ালস টু বিসি হবে, আর ডি এর ভ্যালু কত হবে, বিসি বাই এ হবে, ডি ইকুয়ালস টু বিসি বাই এ। এইটাই হচ্ছে আমাদের ফর্মুলা, মানে বি আর সি আর এ তিনটে আমার আইডেন্টিফাই করে নিতে হবে। ধরো এটা এ, এটা বি, এটা সি, তাহলে আমার ফর্মুলা কি, বি ইন্টু সি মানে 9 × 12 ডিভাইডস 4। এটা বার করলেই আমরা চতুর্থ সমানুপাতি বা ফোর্থ টার্মটা বার করে নিতে পারবো, ঠিক আছে। 4 দিয়ে 12কে কাটলে 3 হয়, 3 9 গুণ করলে 27 হয়, তাহলে সি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে 27 হবে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। কী করে হলো, মাথায় থাকবে এ ইস টু বি সি এস টু ডি এর সমান হয়, তাহলে এ বাই বি সি আর ডি এর সমান। আমার ডিটা বার করতে বলেছে, যেহেতু চতুর্থ সমানুপাতি বার করতে বলেছে, চতুর্থ সমানুপাতি সূত্র হলো বি ইন্টু সি কে গুণ করে এ দিয়ে ভাগ করে দিতে হয়। নেক্সট কোশ্চেন দেখো, ফাইন্ড দ্য মিন প্রপোর্শনাল মানে মধ্য সমানুপাতি বার করতে বলেছে, তখন কত 9:16। এবার বলবে দাদা আগের বার তো 3টে দিয়েছিল, 4 নম্বরটা বার করতে হলো, বুঝতে পারলাম। এখানে তো 2টো দিয়ে দিয়েছে, তার মানে 2খানা বার করতে হবে। ঠিক জিনিস, এই দুটোই হচ্ছে 9 আর 16 যখন বলে দিচ্ছে, তার মানে অনুপাতটা অনেকটা এই রকম, মানে একটা নাম্বারই দুবার রিপিট করছে। আমাদের এই দুটো নাম্বারই একই নাম্বার, তার মানে এটাই এ ইস টু বি আর এটাই হচ্ছে সি ইস টু ডি। খুব ভালো করে বুঝতে পারলে। এই কেসে বি আর সি সমান, যখন তোমাদের মধ্য সমানুপাতি বার করতে বলবে বি আর সি তার মানে তখন সমান হয়ে যায়, ঠিক আছে। এর ফর্মুলাটা দেখো কি করে হয়। আমি যদি এটাকে সলভ করি 9/x ইকুয়ালস টু x/16, এগুলো তোমাদের করতে হবে না, জাস্ট আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে জিনিসটা হচ্ছে। আমি যদি ক্রস মাল্টিপ্লাই আবার করি, কোনাকুনি গুণ করে দিই, তাহলে x গুণ করলে x² হয়, আর 9 আর 16 গুণ করলে কত হয়, 9 × 16 আমি লিখে রাখলাম, ঠিক আছে। তাহলে এক্স এর ভ্যালুই তো আমাকে বার করতে হবে। স্কোয়ারটাকে যদি আমি হাঁটাতে চাই তাহলে স্কোয়ার রুট করতে হবে, মানে বর্গটাকে হাঁটাতে গেলে বর্গমূল করতে হবে। 9 × 16 তোমরা খুব ভালো করে জানো, 9 হচ্ছে 3-এর বর্গ এবং 16 হচ্ছে 4-এর বর্গ, তাহলে 3 × 4 তার মানে 12। তাহলে বেসিক্যালি যখনই মধ্য সমানুপাতি বার করতে বলবে, তোমরা দুটো নাম্বারের গুণ করে দিয়ে সেই গুণফলটাকে স্কোয়ার রুট করে দেবে। তাই তো করলাম, দুটোকে গুণ করে দিয়ে তাকে স্কোয়ার রুট করলে আমার 12 বেরোলো। এবার 12 হচ্ছে আমার অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। আমরা মধ্য সমানুপাতি এবং চতুর্থ সমানুপাতি দেখে নিলাম। নেক্সট কোশ্চেন দেখো, আমরা রেশিওর কনসেপ্টে আস্তে আস্তে ঢুকছি। ডিভাইড ₹1000 অ্যামং ABC ইন দ্য রেশিও 2:3:5। মানে 1000 টাকা আছে, সেই টাকাটা তিনজনের ভেতর এ আর বি আর সি এর ভেতর 2:3:5 অনুপাতে ভাগ করলে বি কত টাকা পাবে। দেখো যখনই এরকম অনুপাত বলবে তাহলে এগুলোকে আমরা ইউনিট ভাববো। কি ভাববো, ইউনিট ভাববো। এটা খুব ভালো করে কনসেপ্টটা মাথায় ঢোকাও। যখনই অনুপাত বলবে সেটাকে আমরা কি ভাববো, ইউনিট ভাববো। 2:3:5 মানে কত ইউনিট হচ্ছে, 2 ইউনিট, 3 ইউনিট আর 5 ইউনিট। তাহলে টোটাল কত ইউনিট, টোটাল আমার কাছে হচ্ছে 2 3 5 5 5 10 ইউনিট টোটাল আছে, 10 ইউনিট। আমরা এগুলো মাথায় করছি, এগুলো আমরা খাতায় লেখার কোনো দরকার নেই। তা 10 ইউনিট জিনিসই কত, 1000 টাকা, তাই না। টোটাল 2:3:5 মানে একজনের কাছে 2 টাকা গেছে, একজনের কাছে 3 টাকা গেছে, একজনের কাছে 5 টাকা গেছে, মানে একজনের কাছে 2 ইউনিট গেছে, একজনের কাছে 3 ইউনিট গেছে, একজনের কাছে 5 ইউনিট গেছে, তাহলে টোটাল আছে 10 ইউনিট। সেই 10 ইউনিটই হচ্ছে টোটাল 1000 টাকার সমান, তাই না। তাহলে 10 ইউনিট যদি 1000 টাকা হয়, 10 ইউনিট যদি 1000 টাকা হয়, বলো তো 1 ইউনিট কত, 1 ইউনিট হয়ে যাবে 100 টাকা, তাই না। ঠিক একইভাবে আমার কার শেয়ার বার করতে বলেছে, বি এর শেয়ার। বি কত, 3 হচ্ছে 1 ইউনিট যদি আমি 100 টাকা হয়, 3 ইউনিট হবে 3 × 100 টাকা, তার মানে কত 300 টাকা।
খুব ভালো করে বুঝতে পারলে। টোটাল যে রেশিওটাকে বলে দেবে সেটাকে আমরা রেশিওগুলোকে ইউনিটে ভেবে নেবো। 2:3:5 মানে 2 ইউনিট, 3 ইউনিট, 5 ইউনিট। তিনটেকে যোগ করলে কত হয়ে যায়? 10 ইউনিট টোটাল জিনিস। সেটাই তো 1000 টাকা। 10 ইউনিট যদি 1000 টাকা হয়, 1 ইউনিট হয়ে যাবে 100 টাকা। 10 দিয়ে 1000কে ভাগ করে দিলাম, সরি 1000কে 10 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 100 টাকা। 1 ইউনিট যখন 100 টাকা, আমার প্রত্যেকের ইউনিট জানি। এ এর কাছে 2 ইউনিট আছে, বি এর কাছে 3 ইউনিট আছে, সি এর কাছে 5 ইউনিট আছে। তাহলে বি এর শেয়ার যদি বার করতে বলে, বি এর কাছে যেহেতু 3 ইউনিট আছে, 3 দিয়ে 100কে গুণ করে দেবো। 1 ইউনিটের ভ্যালু আমার কাছে 100 টাকা, তাহলে 3 ইউনিটের ভ্যালু হয়ে যাবে 300 টাকা। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো। বলছে 2 নাম্বারস আর ইন দ্য রেশিও 3:5। খুব ভালো কথা। বলছে ইফ 9 is subtracted from each number then the ratio becomes 12:23। বুঝতে পারলে? দেখো, তা প্রথমে আমার কাছে কত আছে? 3:5। আমি একইভাবে ধরে নেব এদের পার্থক্য। 3 আর 5-এর মধ্যে ডিফারেন্স কত? 2 ইউনিটের, তাই না? সেকেন্ড অনুপাতটা যদি বলছে এদের থেকে যদি 9 বিয়োগ করে দেয়, প্রত্যেকটা সংখ্যা থেকে 9 বিয়োগ করে দেয়, তাহলে অনুপাতটা কত হয়ে যায়? 12:23। এখন আমাদের দুটো ইউনিটের মধ্যে ডিফারেন্স কত? 11। কোনো বুঝতে অসুবিধা থাকলে বলো। কোনো অসুবিধা থাকার কথা না। 3 আর 5-এর মধ্যে ডিফারেন্স 2, 12 আর 23-এর মধ্যে ডিফারেন্স 11। দুটো সংখ্যা থেকে আমি 9 করে বিয়োগ দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার দেখো আমাকে করতে হবে হচ্ছে দুটোর পার্থক্য সমান। দুটোর পার্থক্য সমান করতে গেলে একে 11 দিয়ে গুণ করে দেবো, একে 2 দিয়ে গুণ করে দেবো। ঠিক, এটা হয়ে যাবে 22 ইউনিট। একটা অন্য কালি ইউজ করি, দাঁড়াও বুঝতে সুবিধা হবে। এটা হয়ে গেল 22 ইউনিট, আর 11 দিয়ে এটাকে গুণ করলে হয়ে যাবে 33, এটা হয়ে যাবে 55। একইভাবে 2 দিয়ে যদি আমি এই লাইনটাকে গুণ করি, এটা হয়ে যাবে 24, এটা হয়ে যাবে 46, এবং এটা হয়ে যাবে 22 ইউনিট। এখন যেহেতু আমাদের ইউনিটগুলো সমান হয়ে গেছে, এবার আমরা ছোট সংখ্যাটা এখান থেকে ডাইরেক্ট থেকে বলে দিতে পারবো। তাহলে ছোট সংখ্যাটা কত ছিল আমাদের অরিজিনালি? 33। বুঝতে পারলে? প্রথমে আমি ইউনিটের ডিফারেন্স দেখে নিলাম, দু জায়গার ইউনিটের ডিফারেন্সটা ইকুয়াল করে দিলাম, ব্যাস। প্রথমে ইউনিটের ডিফারেন্স দেখব, ইউনিটের ডিফারেন্স ইকুয়াল করব, করলেই আমাকে যে নাম্বারটাই বার করতে বলুক সেটা বার করতে পারবো। যেহেতু আমাকে ছোট সংখ্যা বলেছে, আমার উত্তর হয়ে গেল 33। যদি বড় সংখ্যা বলতো 55। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো। একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার অনুপাত আছে 5:6:8। ঠিক আছে, কি কি আছে? 1 টাকা আছে, 50 পয়সা আছে, 50 পয়সা মানে 0.5 পয়সা, 0.5 রুপিস, আর 25 পয়সা আছে 0.25 রুপিস। ঠিক আছে, এদের অনুপাত কত বলে দিচ্ছে? 5:6:8। খুব ভালো জিনিস। বলেছে ব্যাগে মোট 200 টাকা রয়েছে, তাহলে 50 পয়সার সংখ্যা কত? দেখো, এই টাইপের কোশ্চেনে তোমরা কি করবে? মাল্টিপ্লাই করে দেবে, গুণ করে দেবে। ঠিক আছে, 1কে 5 দিয়ে গুণ করলে কি হয়ে যায়? এটা হচ্ছে 1 টাকার মুদ্রা, এটা হচ্ছে 50 পয়সার, এবং এটা হচ্ছে 25 পয়সার। তো 1 টাকার মুদ্রার অনুপাত হয়ে যাবে 5 ইউনিট। 6কে 0.5 দিয়ে গুণ করলে কত হয়ে যায়? 3 হয়ে যাবে, 3 ইউনিট। আর 8কে 0.25 দিয়ে গুণ করলে হয়ে যাবে 2 ইউনিট। বুঝতে অসুবিধা হওয়ার নিশ্চয়ই কথা না। এটা আমি গুণ করে লিখলাম, এটাকে গুণ করে লিখলাম, এটাকে গুণ করে লিখলাম। এটা হচ্ছে আমার টাকার ভ্যালু, যেগুলো মানে এক একটা টাকার ভ্যালু কত, আর এগুলো হচ্ছে কত হচ্ছে পরিমাণ মানে অনুপাত। দুটোকে গুণ করে দিলাম, গুণ করে দিলে আমি একটা 5 ইউনিট, 3 ইউনিট আর 2 ইউনিট পেয়ে গেলাম। একইভাবে আমি দেখব কত টোটাল হচ্ছে। টোটাল হয়ে যাচ্ছে 10 ইউনিট। সেই 10 ইউনিটই হচ্ছে 200 টাকার সমান। ঠিক, সেই 10 ইউনিট হচ্ছে 200 টাকার সমান। যদি 10 ইউনিট 200 টাকার সমান হয়, তাহলে 1 ইউনিট কত? 20 টাকা। 1 ইউনিট 20 টাকা হলে আমার কাছে 50 পয়সার মুদ্রার সংখ্যা জিজ্ঞেস করেছে, তা 50 পয়সার মুদ্রায় আমার কত টাকা রয়েছে, তাই না? তাহলে 50 পয়সার মুদ্রা আছে 3 ইউনিটটা। 1 ইউনিট 20 টাকা, তাহলে 3 ইউনিট হয়ে যাবে 60 টাকা। বুঝতে পারলে? 1 ইউনিট হচ্ছে 20 টাকা, তাহলে 3 ইউনিট হয়ে যাবে 60 টাকা। তাহলে 50 পয়সার মুদ্রায় আমার কাছে আছে 60 টাকা। আমাকে এখানে টাকা জিজ্ঞেস করেনি, আমাকে বলেছে মুদ্রার সংখ্যা কত। তাহলে 60 টাকা করতে কতগুলো 50 টাকা লাগবে? 50 পয়সা লাগবে, সরি, কতগুলো 50 পয়সা লাগবে? 1 টাকায় দুটো 50 পয়সা থাকলে তাহলে 60 টাকায় 120টা 50 পয়সা থাকবে, তাহলে 120 হয়ে যাবে এখানে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো।
প্রত্যেকটা কোশ্চেন আমরা ইচ্ছা করে আলাদা আলাদা টাইপের রেখেছি যাতে তোমাদের অনেক টাইপের কনসেপ্ট একটা ভিডিওতেই ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, দেখো ভালো করে দেখবে। দুটি পাত্রে 3:1 অনুপাতে জল আছে প্রথম পাত্রে, এবং দ্বিতীয় পাত্রে আছে 5:3 অনুপাতে দুধ আর জল আছে। প্রথম পাত্রে দুধ আর জলের অনুপাত কত? 3:1। দ্বিতীয় পাত্র হচ্ছে 5:3। এবার পাত্র দুটি থেকে বলছে সমান পরিমাণ মিশ্রণ নিয়ে একটি নতুন পাত্রে রাখা হলো। তাহলে নতুন পাত্রে দুধ আর জলের অনুপাত কত? প্রথম পাত্রে কত? 3:1, মানে 3 ইউনিট, আর এখানে 1 ইউনিট। দ্বিতীয় পাত্রে কত? 5:3। ঠিক আছে, এবার দেখো তাহলে পাত্র দুটিকে, একটার অনুপাত হচ্ছে 3:1 আর একটার অনুপাত হচ্ছে 5:3। ঠিক আছে, এতে টোটাল কত ইউনিট আছে? 4 ইউনিট আছে, আমরা ইউনিট ধরে করছি। আর এতে টোটাল আছে 8 ইউনিট। তাহলে দুজনকে আমরা এখন সমান করতে পারবো না। তাহলে দুজনকে যদি সমান পরিমাণ করতে হয় তাহলে এটাকেও আমি 8 ইউনিট করতে হবে, তাই না? তাহলে এটাও 8 ইউনিট করতে হলে 2 দ্বিগুণ করতে হবে। 2 দ্বিগুণ করলে 3টা হয়ে যাবে 6, আর একটা হয়ে যাবে 2। বুঝতে কোনো অসুবিধা নেই। এটা যেহেতু 4 ইউনিট পরিমাণ ছিল, এটা যেহেতু 8 ইউনিট পরিমাণ ছিল, দুটোকে সমান পরিমাণ মেশানো যাবে না। সমান পরিমাণ মেশাতে গেলে এটাকেও 8 ইউনিট করতে হবে, এটাকেও 8 ইউনিট করতে হবে। 4টাকে 8 করার জন্য আমি 2 দ্বিগুণ করে দিলাম। তো 2 দিয়ে যেহেতু গুণ করলাম তার অনুপাতগুলোও 2 দ্বিগুণ হলো। তাহলে অনুপাতগুলো হয়ে গেল 6:2 প্রথম অনুপাতটা, আর দ্বিতীয় অনুপাত হয়ে গেছে আমাদের অলরেডি আছে 5:3। তো প্রথম অনুপাতের দেখো এটা হচ্ছে দুধ, এটা হচ্ছে জল, এটা হচ্ছে দুধ, এটা হচ্ছে জল। তো দুধ আমার কত আছে? টোটাল যে নতুন পাত্র হলো সেখানে 11টা, আর জল আছে হচ্ছে 5টা। তাহলে 11 ইউনিট ইস টু 5, মানে 11:5 হচ্ছে আমার রাইট আনসার। খুব সহজভাবে আমি বুঝলাম কি করে হচ্ছে। প্রথমে আমরা কি করব, যেহেতু দুটো মেশাচ্ছি ইকুয়াল কোয়ান্টিটিস, খুব ভালো করে বোঝো, ইকুয়াল কোয়ান্টিটি করার জন্য এখানে 4 ইউনিট ছিল, এখানে 8 ইউনিট ছিল, ইকুয়াল কোয়ান্টিটি হচ্ছিল না, সেই এটাকে ইকুয়াল করার জন্য 2 দ্বিগুণ করে দিলাম, 4 দুগুণে 8 হয়ে গেল, দু জায়গাতেই 8 ইউনিট 8 ইউনিট করে হয়ে গেল। ইকুয়াল করার পর এবার আমি দুধটা দুধের সঙ্গে যোগ করে দিলাম, আর জলটা জলের সাথে যোগ করে দিলাম, আমরা নতুন একটা রেশিও পেয়ে গেলাম। সেটাই আমাদের উত্তর, সেটাই চেয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 8 বলছে the income of A and B are in the ratio 3:2। তাহলে A আর B এর ইনকাম কত? 3:2, এবং দেয়ার এক্সপেন্ডিচার মানে খরচা হচ্ছে 5:3। একদূর বুঝতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ইফ ইচ সেভস, এবার সেভিংসের কথা চলে আসছি। তা ইফ সেভস ₹1000, ফাইন্ড এস ইনকাম। যদি দুজনেই 1000 টাকা করে সেভ করে, এর আয় কত? ঠিক আছে, এবার দেখো একে বলা হচ্ছে গ্যাপ ফাইন্ড করা। গ্যাপ ফাইন্ড করতে গেলে দেখো 3 ইউনিট ইনকাম করে, আর এ হচ্ছে বি হচ্ছে 2 ইউনিট ইনকাম করে। তাদের ইনকামের ইউনিটের যদি আমি ডিফারেন্স ফাইন্ড করি তাহলে 1 ইউনিটের ইনকামের ডিফারেন্স হচ্ছে, বুঝতে পারলে? এবং এক্সপেন্ডিচারের ক্ষেত্রে দেখো এ 5 ইউনিট খরচা করছে, এ 3 ইউনিট খরচা করছে, তার মানে দুজনের এক্সপেন্ডিচারের ইউনিটের ডিফারেন্স হচ্ছে 2 ইউনিট। ঠিক আছে, আবার আমি একই জিনিস করব আগের কোশ্চেনের মতন, ইউনিট দুটোকে ইকুয়াল করে দেব। ইউনিট দুটো ইকুয়াল করলে হয়ে যাবে ফার্স্টের ইউনিটটা 6:4, এবং এটা হয়ে যাবে 2 ইউনিট। তাহলে দু জায়গাতেই হয়ে গেল 2 ইউনিট। এবার আমি এগুলোকে ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে প্রথম অনুপাতটা, ইনকামের অনুপাতটা চেঞ্জ করে আমি হয়ে গেল 6:4, এবং দ্বিতীয় অনুপাতটা 5:3ই আছে। যেহেতু সঞ্চয় বলেছে, এবার সঞ্চয় কি করে হয়? আয় থেকে ব্যয় বাদ দিলে সেটা যেটা পড়ে থাকে সেটাই সঞ্চয়। দেখো আয় 6 টাকা, এর ব্যয় কত? 5 টাকা। এ আয় করে 6 টাকা, মানে 6 ইউনিট, ব্যয় করে 5 ইউনিট, তাহলে তার কাছে পড়ে থাকে 1 ইউনিট। সেই 1 ইউনিটের ভ্যালুই হচ্ছে 1000 টাকা। তাই তো বলেছে এনি ওয়ান, মানে ইচ সেভস ₹1000, মানে যে কোনো দুজনের একজনেরই যদি ইউনিট বার করতাম তখনই হতো 1 ইউনিটের ভ্যালু হয়ে যেত 1000 টাকা। তাহলে কি বলেছে, এর আয় কত? এর আয় কত? 3 ইউনিট ছিল, কিন্তু এখন সেটা 6 ইউনিট হয়ে গেছে। তাহলে 6 ইউনিট ধরেই আমি হিসাব করব। 1 ইউনিটের দাম যদি 1000 টাকা হয়, 6 ইউনিটের দাম হয়ে যাবে 6 × 1000, তার মানে 6000 টাকা। তাহলে এর আয় কত? 6000 টাকা। নেক্সট কোশ্চেন দেখো, আরেকটা প্রপোর্শনের কোশ্চেন নিয়েছি। বলছে হোয়াট নাম্বার শুড বি অ্যাডেড টু দ্য ইচ অফ দ্য নাম্বারস, মানে প্রত্যেকটা নাম্বারের সঙ্গে কত অ্যাড করলে নাম্বারগুলো কী কী আছে, 6, 14, 18 এবং 38, যে তাদের রেজাল্টিং নাম্বারগুলো, মানে যে নতুন নাম্বারগুলো হবে সেগুলো প্রপোর্শনে থাকবে। ঠিক আছে, এবার এই অঙ্কগুলো যদি আমরা এক্স ধরে করি অনেক সময় লাগবে। তো এই রকম টাইপের কোশ্চেনে আমরা কি করব, আমরা অপশন টেস্ট করব।
এবার দেখো সমানুপাত হতে গেলে কি হতে হয়, প্রথম দুটো নাম্বারের রেশিও মানে A:B ইকুয়ালস টু C:D হতে হয়, এতটা তোমরা জানো। তাহলে এই দুটো নাম্বারের রেশিও আর এই দুটো নাম্বারের রেশিও এক হবে। এবার দেখো আমি যদি এটাকে এক্স ধরে করি, এক্স ধরে করতে গেলে 6 প্লাস এক্স ডিভাইডস 14 প্লাস এক্স ইকুয়ালস টু 18 প্লাস এক্স ডিভাইড 38 প্লাস এক্স, এই জিনিসটাকে আমাকে সলভ করতে হবে, যেখানে এক্স স্কোয়ারও এসে যাবে, মানে একটা দ্বিঘাত সমীকরণ তৈরি হয়ে যাবে। সেটা সলভ করা অনেকটা কঠিন এবং অনেকটা সময় সাপেক্ষ। পরীক্ষা আমরা এত সময় দিতে পারবো না। আমরা কি করবো শোনো, আমরা অপশন টেস্ট করব। প্রথমে এক বসাও, দেখো 6-এর সঙ্গে 1 যোগ করলে কত হয়ে যায় 7, ঠিক আছে, 6-এর সঙ্গে 1 যোগ করলে হয় 7। দেখো 14-এর সাথে 1 যোগ করলে 15, মানে 7/15 ইজ ইকুয়ালস টু 18-এর সাথে 1 যোগ করলে 19 ডিভাইড 38-এর সঙ্গে 1 যোগ করলে 39। এই দুটো রেশিও সমান হচ্ছে না। দেখো সমানুপাত তো হলো না, সমানুপাত হতে গেলে দুটো রেশিও সমান হয়ে যেত। এবার আমি প্রত্যেকটার সাথে সেকেন্ড অপশন নিচ্ছি, 2 যোগ করলাম। তো 6-এর সঙ্গে 2 যোগ করলে হয়ে যায় 8, 14-এর সঙ্গে 2 যোগ করলে হয়ে যায় 16 ইকুয়ালস টু 18-এর সঙ্গে 2 যোগ করলে হয়ে যায় 20 এবং 38-এর সঙ্গে 2 যোগ করলে হয়ে যায় 40। তা 8 আর 16 হচ্ছে 1 আর 2, আর 20 আর 40 হচ্ছে 1 আর 2। তাহলে এটাই হবে আমাদের অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। এবার আমরা বিয়েতে গিয়েই পেয়ে গেলাম। যদি আমি সিও করে দেখতাম, দেখো সি করলে কি হতো, 6-এর সঙ্গে, এটা হচ্ছে আমাদের বি এরটা, এটা হচ্ছে এ এরটা, আমি সি এটাও করে দেখিয়ে দিচ্ছি তোমাদের, ডিটাও তোমরা নিজেরা করে দেখতে পারো। আমি সিটা করে যদি করি, তো 6-এর সঙ্গে যদি আমি 3 যোগ করি, 6 3 9, 14-এর সঙ্গে 3 যোগ করলে 17 ইকুয়ালস টু 18-এর সঙ্গে 3 যোগ করলে 21 এবং 38-এর সঙ্গে 3 যোগ করলে 41। তো এদের রেশিও কখনোই সমান হবে না, তাই না? তো আমাদের অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। এরকম টাইপের কোশ্চেনে তোমাদের অপশানগুলোকে এলিমিনেট করে করে করতে হবে। লাস্ট কোশ্চেন দেখো আজকের, তোমার যে ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিবে। দেখো লাস্ট কোশ্চেন বলছে মা ও মেয়ের বর্তমান বয়স হচ্ছে 7:1। খুব ভালো কথা। 4 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল হচ্ছে 19:1। আরও ভালো কথা। তাহলে আমাকে বলছে 4 বছর পরে তাদের মায়ের বয়স কত হবে। দেখো আমরা আবার ইউনিটে চলে যাব। দুটো কেস, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে আগে মানে অতীত, মানে কি বলে পাস্ট। একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট। কোনো বুঝতে অসুবিধা নেই। প্রেজেন্টে অনুপাত কত 7:1, আগে অনুপাত কত মানে 19:1। খুব ভালো কথা। এখানে কত ইউনিট, 7 ইউনিট আর 1 ইউনিট, তার মানে ওদের ডিফারেন্স কত 6 ইউনিট। একইভাবে এখানে 19 আর এখানে 1, তাহলে এখানে ডিফারেন্স হচ্ছে 18 ইউনিট। আমরা কি শিখেছি, ইউনিটগুলোকে সবসময় ইকুয়াল করতে হয়। তাহলে এখানে 1 দ্বিগুণ করে দেবো, এখানে 3 দ্বিগুণ করে দেবো, এটা হয়ে যাবে 18 ইউনিট। একইভাবে এটাকে 3 দ্বিগুণ করলে এটা হয়ে যাবে 21 আর এটা 3 হয়ে যাবে। তাহলে 21:3 হচ্ছে বর্তমান অনুপাত, আর পাস্টের আগের অনুপাত হচ্ছে 19:1। ঠিক আছে, এবার সময়ের পার্থক্য কত। এবার আমরা অনুপাতগুলোকে সমান করে দিলাম। পার্থক্য সমান করতে বর্তমানের অনুপাতকে 3 দ্বিগুণ করলাম, 3 দ্বিগুণ করে কত পেলাম 21:3, আগেরটা ছিল হচ্ছে 19:1। তাহলে সময়ের পার্থক্য হচ্ছে আগে 21 ছিল বছর বয়স, এখন হয়ে যাচ্ছে 19। তাহলে কত বছরের গ্যাপ হচ্ছে, 2 ইউনিটের গ্যাপ হচ্ছে। সেই 2 ইউনিটই কত 4 ইয়ার্স আগো, মানে সেই 2 ইউনিটই হচ্ছে 4 বছর। তাহলে 1 ইউনিট কত, 1 ইউনিট হচ্ছে 2 বছর, 2 ইয়ার্স। ঠিক আছে, 1 ইউনিট হচ্ছে 2 ইয়ার্স। আমাকে বলেছে কি, তাহলে বর্তমানে মায়ের বয়স কত যদি জিজ্ঞেস করে, তাহলে মায়ের বয়স কত এখন, এটা মায়ের এটা মেয়ের, তাহলে 21 হচ্ছে মায়ের বয়স, 21 ইউনিট হচ্ছে মায়ের বয়স, 1 ইউনিট মানে 2 বছর, তাহলে মায়ের বয়স হচ্ছে 21 × 2 42 বছর। 42 বছর। আমাকে উত্তরে চেয়েছে 4 বছর পরে মায়ের বয়স কত হবে, এটা বর্তমানে বয়স, 4 বছর পরে 4 বছর বেড়ে যাবে, 42 4 46 হয়ে যাবে। বুঝতে পারলে কি করে হলো। প্রথমে আমি ইউনিটগুলোকে লিখে নিলাম, ইউনিটের ডিফারেন্সগুলো দেখে নিলাম কত হলো। ফার্স্ট ইউনিটের ডিফারেন্স 6 এবং সেকেন্ড কেসে ইউনিটের ডিফারেন্স হচ্ছে 18। তো আমাদের সব কেসে ইউনিটের ডিফারেন্সটাকে সেম করতে হবে। তো আমি ইউনিট ডিফারেন্সটাকে সেম করতে গেলে 6কে 3 দ্বিগুণ করে দিলাম, 2 জায়গাতেই 18 ইউনিট হয়ে গেল। তা 2 জায়গায় 3 দ্বিগুণ করে দিলে 3 দিয়ে আমার রেশিওটা চেঞ্জ হয়ে কত হয়ে গেল 7:1 ছিল, হয়ে গেল 21:3। এবার দেখো আমাদের 4 বছর আগের গল্প বলেছিল, তো 4 বছর আগে মানে কত, এখানে 21 ইউনিট আর 19 ইউনিটের ডিফারেন্সটাই তো 4 বছর, তার মানে 2 ইউনিটের ডিফারেন্সই হচ্ছে 4 বছর। তাহলে 1 ইউনিট মানে 2 বছর,
1 ইউনিট মানে যদি 2 বছর হয়, তাহলে মায়ের বয়সটা আগে বার করে নিই। এখন কত? এখন হচ্ছে প্রেজেন্টে 21 বছর, 21 ইউনিট। তাহলে 21 × 2 মানে 1 ইউনিট মানে 2 বছর, যেহেতু 21 × 2 মানে 42 বছর হচ্ছে বর্তমান বয়স। আর যদি 4 বছর পরে মায়ের বয়স জিজ্ঞেস করে, 4 যোগ করে দেবো, তাহলে 46 হয়ে যাবে। রাইট অ্যান্সার অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো। আজকে আমাদের হচ্ছে এতটা পর্যন্তই ছিল। পরের পার্টে আমরা আরও কঠিন কঠিন কোশ্চেন সলভ করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।